সৈয়দা রিজওয়ানা হাসানকে চ্যালেঞ্জ করছি, ওপেন চ্যালেঞ্জ। আপনার কাছে কি তথ্য রয়েছে সেটি প্রকাশ করতে হবে সাংবাদিক আনিস আলমগীর কিংবা আমার বিষয়ে। এবং কোনো সাংবাদিককে নাকি নির্যাতন করা হয়নি, জেলে যেতে হয়নি, কি ভয়ঙ্কর হাস্যকর একটি কথা। বরং অন্যান্য সরকারের সময়, সেটি বিএনপি সরকার হোক, আওয়ামী লীগ সরকার হোক, বা স্বাধীনতার এই 54 বছর বা 55 বছর পরে এসে বিভিন্ন সরকারের সময় সাংবাদিকরা তো সবসময় নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু তার তুলনায় এই 18 মাসে সব কিছুকে ছাপিয়ে গেছে, রেকর্ড সৃষ্টি করেছে। সাংবাদিক আনিস আলমগীর ভাই বা আমার ক্ষেত্রে এটি পরে আসছি যে বিভিন্ন সংগঠন কি বলছে, তাদের কাছে কি তথ্য রয়েছে। আইন ও সালিশ কেন্দ্র যে তথ্য দিয়েছে 2025-এর মার্চ পর্যন্ত, অর্থাৎ তারা ওথ নিল 2024-এর 8 আগস্ট, 24-এর আগস্ট থেকে 25-এর মার্চ পর্যন্ত, এই 7 মাসে 398টি সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে। শুধু ফেব্রুয়ারি এবং মার্চেই 2025-এর নথিভুক্ত হয়েছে 82টি ঘটনা। এবং কোনো সাংবাদিক তো হত্যাকাণ্ডেরও শিকার হয়েছে, শুধু জেলে যাওয়া কেন, গাজীপুরের ঘটনা আমরা জানি না। আনিস ভাই এবং আমার বিষয় গত 28 অক্টোবর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাংবাদিক আনিস আলমগীর ভাই এবং আমার বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত 28 অক্টোবর একটি স্টেটমেন্ট দেয় এবং প্রধান উপদেষ্টার কাছে একটি চিঠিও লেখে সরাসরি। সেখানে সাংবাদিকদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের অব্যাহত অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। চিঠিতে বলা হচ্ছে, জীবনের সুরক্ষা, ব্যক্তির নিরাপত্তা, মত প্রকাশের স্বাধীনতা এবং সভা সমাবেশের অধিকার রক্ষায় কর্তৃপক্ষের ব্যর্থতা অবশ্যই উদ্বেগজনক। 2024 সালে দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তী কর্তৃপক্ষ সাংবাদিক ও সমালোচকদের দমনে কঠোর সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহার করে চলেছে। সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে 2025 সালের আগস্টে অন্তর্বর্তী সরকারকে উৎখাতের চেষ্টার অভিযোগে এই আইনে গ্রেপ্তার করা হয়েছিল। এছাড়া ডিসেম্বরের সাংবাদিক আনিস আলমগীরকে আওয়ামী লীগের পক্ষে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে একই আইনে আটক করা হয়। অ্যামনেস্টি বলছে, এই দুই সাংবাদিকের এমন স্বেচ্ছাচারী গ্রেপ্তার তাদের মত প্রকাশ ও সংগঠন করার অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। সাংবাদিকদের বৈশ্বিক সংগঠন কিংবা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ তারাও স্টেটমেন্ট দিয়েছিল, তারাও চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে। সেখানে বলা হচ্ছে, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না বর্তমানে মানচিত্র নামের একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করেন। গত 29 আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংবিধান নিয়ে আয়োজিত একটি গোলটেবিল বৈঠকে তাকে কথা বলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঞ্জুরুল আলম পান্নার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আনা মিথ্যা অভিযোগ অবশ্যই প্রত্যাহার করতে হবে। তার মানে কি, মত প্রকাশ করতে গিয়েছিলাম, কথা বলছিলাম, আর সারা বছর তো ইউনূস সরকারের অসংখ্য অপকর্মের বিরুদ্ধে কথা বলে আসছি, সরকারের সমালোচনা করে আসছি, সে তো আপনারা জানেনই। আওয়ামী লীগের সময় করেছি, তখনও নির্যাতনের শিকার হতে হয়েছে অন্য কোনোভাবে, যাই হোক। এবং আনিস আলমগীর ভাই আর আমাকে একই আইনে গ্রেপ্তার করা হলো, কারাগারে রাখা হলো আমাকে প্রায় 3 মাস। আনিস আলমগীর ভাইয়ের 2 মাস হয়ে গেছে। এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো নমুনা কি উপস্থাপন করা গেছে এই যে মামলা নথিভুক্ত করা হয়েছে সেখানে? আনিস ভাই যখন আদালতে নিজের বক্তব্য উপস্থাপন করছিলেন যে তাকে কিভাবে সাজানো নাটক করে আটক করা হয়েছে, আদালতে আনা হয়েছে, কারাগারে পাঠানোর চেষ্টা করা হচ্ছে, তখন
সরকার পক্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর আদালতের পিপি বলছিলেন আনিস আলমগীরের এটি সাজানো বক্তব্য। উনি টকশোতে যেভাবে বক্তব্য রেখেছেন, রাষ্ট্রপক্ষই তো বলছে সবকিছু, রাষ্ট্রের কাছে নাকি তথ্য আছে, তাদের মুখ থেকে তো বেরোচ্ছে যে টকশোতে বক্তব্য দেওয়ার কারণে কিংবা বিভিন্ন প্ল্যাটফর্মে সরকারি সমালোচনার কারণে আমাদেরকে আটক করা হয়েছিল। আর অন্যান্য সাংবাদিকদের কথা, মত প্রকাশের জন্য শুধু জেলে নয়, মত প্রকাশ করার দায়ে বা শুধু প্রশ্ন করার দায়, আপনাদের নিশ্চয় মনে আছে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীর একটি অনুষ্ঠানে সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন হয়েছিল যে জাতিসংঘ যে 1400 মানুষ হত্যাকাণ্ডের কথা বলছে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে, এইগুলোকে সব আওয়ামী লীগ করেছে। তার কারণ জাতিসংঘের ওই 1400 মানুষের হিসাব তো 2024-এর 15ই আগস্ট পর্যন্ত, 5 আগস্টের পর তো আর আওয়ামী লীগ ছিল না। এই প্রশ্ন কেন করা হলো? সাথে সাথে 3 সাংবাদিকের চাকরি চলে গেল। ডেইলি স্টার, প্রথম আলো জ্বালিয়ে দেওয়া হলো। কেন জ্বালিয়ে দেওয়া হলো? মত প্রকাশের জন্য তো, সাংবাদিকতার জন্যই তো, সংবাদ প্রকাশের জন্যই তো। এবং ডেইলি স্টার ভবন জ্বালিয়ে দেওয়ার সময় যে জীবন বাঁচানোর তাগিদে 30 জন সাংবাদিক ছাদে আশ্রয় নিয়েছিল, তাদেরও হত্যার পরিকল্পনা ছিল। আগুন ধরিয়ে দিয়ে তাদেরকে বাইরে বের করা হচ্ছিল না। এক সময় সেনা সদস্যরা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে উদ্ধার করে। কালের কণ্ঠ, কালবেলার সাংবাদিকদের প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে এবং অসংখ্য সাংবাদিক মুখ খুলতে পারেনি, কথা বলতে পারেনি, লিখতে পারেনি। গণমাধ্যম সেলফ সেন্সরশিপের মধ্যে চলে গেছে। সাংবাদিক মাহফুজ আনাম, যিনি ডেইলি স্টার এবং প্রথম আলোতে আগুন দেওয়ার পরে মন্তব্য করলেন প্রকাশ্যে যে এখন মত প্রকাশ তো দূরের কথা, বেঁচে থাকাটাই দায় হয়ে উঠেছে। শুধু সাংবাদিক কেন, মত প্রকাশের জন্য 80 ঊর্ধ্ব 70 ঊর্ধ্ব মুক্তিযোদ্ধাদেরকে আটক করা হয়েছে, জেলে পাঠানো হয়েছে। মঞ্চ 71-এর অনুষ্ঠান থেকে সংবিধান রক্ষার জন্য তারা কথা বলতে গিয়েছিলেন। অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী, তাদেরকে কি কারণে আটক করা হয়েছিল, জেলে পাঠানো হয়েছিল? আর রেজওয়ানা হাসান যে বললেন তার কাছে তথ্য আছে, কি তথ্য আছে, কেন প্রকাশ করে না?